করছিস। আপনি ঘুরে চিহ্নিত করুন, যদি কোথাও পরে আমাকে জানাবেন, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। সাংবাদিকতা তো আপনাদের কাজ, এবং সাংবাদিকরা সমাজের চোখ এবং কান। আপনারা যান বিস্তীর্ণ এলাকায়, বুথে গিয়ে একটু খোঁজ খবর নিন। যদি কেউ বলে যে না, প্রতিকূলের তৃণমূলে যোগদান আমরা ভালো চোখে দেখছি না, আমি ফোন করে ভিডিও কলে বা তার বাড়ি গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে? প্রশ্ন আছে যে আমি সিপিআইএমটা ছেড়েছি কিন্তু বামপন্থা ছাড়িনি। কোনো জায়গা থেকে কি গত 2011 সাল থেকে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে পদক্ষেপগুলো নিয়েছে, যে প্রকল্পগুলো করেছে, এগুলোই আসলে বামপন্থীদের করার কথা ছিল, তিনি সবচেয়ে বড় বামপন্থী? একদমই। এটা তো আমি আগের দিনও বলেছি যে আমরা যখন সিপিআইএমে ছিলাম, আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এটা মানুষের মধ্যে রিয়াকশন আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সে প্রশ্ন আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। প্রতিকুদ্দা, আপনার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়, বাম কর্মী সমর্থকরা সেই প্রশ্ন তুলছে যে এত নৈতিকতার কথা বলতেন, এখন কেন তৃণমূলে গেলেন? আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে, প্রতিকুল রহমানকে বলতে পারে, আর আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি অনেক রটিয়েছি। তৃণমূল ছেড়ে ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। আপনাকে বলছিল এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি, বা আমি প্রশ্ন করতে পারছি না, বা আমার হেজিটেশন ফিল হচ্ছে, বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। একদমই টাসেল হবে না। লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি যাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি। সেটা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন? ওদেরকে জিজ্ঞেস করো। এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়? দাদা 2024 সালে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা বলেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা তুমি বলো বলেছিল না? আচ্ছা, আজকের শুভেন্দু অধিকারী গতকালকে কি বললেন? সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূলের তুলনা হয়? দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন, কি কথা হয়েছিল, ঠিক আছে, সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে, অসুবিধা কিছু নেই। দাদা, লোকসভা ভোটের পর এই ডায়মন্ড হারবারের আসনেই যে না, প্রতিকূল তার কথা বলেছেন। আমি প্রতিকূলের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল 2024 সালে, আপনারা জানেন। ওর বাড়ি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে। তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি, সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি।
তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু স্বাধীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই স্বাধীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএম এর প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেন, এবং বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমি যদি এসআইআর এর উদাহরণ নিয়ে বলি, যে আজকে এসআইআর বাংলা সহ 12টা রাজ্যে হচ্ছে। এই এসআইআর এর পদ্ধতিগত যে ত্রুটিগুলো রয়েছে এগুলো নিয়ে যদি কেউ সরব হয়ে থাকে একমাত্র তৃণমূল হয়েছে। গায়ের জোরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে জীবিত মানুষের নাম গায়ের জোরে কেটে দেওয়া, বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, বিহারের ক্ষেত্রে নিয়ম আলাদা, এই দ্বিচারিতা তো হতে পারে না। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে, মাঠে, পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই করেছে, সিপিএমও তো একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, সিপিএম এর এখানে অনেক নেতা রয়েছে, তাদের তো কেউ বারণ করেন। আমাদের হাত শক্তিশালী করতে বলছি, আপনারা পৃথকভাবে লড়ুন। কেরালায় তো তৃণমূল নেই, কেরালায় তো সিপিএম আছে, সেখানে সিপিএম নেতাদের ভূমিকা কি? আজকে যারা লেফট আইডিওলজি, বামপন্থা আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে, সিপিএম এর আইডিওলজিটা কি? কোন আইডিওলজি বা কোন আদর্শের ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে যোগ করতে হবে বা ডিল করতে হবে? কোন আইডিওলজির ভিত্তিতে 2021 সালে যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে একই সময়ে, একই দিনে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনে, একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছে? কোন আইডিওলজির বেসিসে? কোন আইডিওলজির বেসিসে আপনারা লক্ষ্মীর ভান্ডারের মতো সহায়তাকে ভিক্ষা বলেন?